আরজি কর কাণ্ডের আরো একটি শুনানি হলো আজ আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে এই শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় যে সুপ্রিম কোর্ট যেন এই সম্পূর্ণ শুনানিটি লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রসারণকে বন্ধ রাখে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে কোনোভাবেই পছন্দ করে না, সেরকমই কিন্তু এবার রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকেও জানানো হলো তারাও সুপ্রিম কোর্টকে রীতিমতো আবেদন করেছে সুপ্রিম কোর্ট যেন এই শুনানিটি কোনোভাবেই লাইভ স্ট্রিমিং না করে। এবং এর পেছনে তারা কারণ হিসাবে বলেছে যে লাইভ স্ট্রিমিং এর ফলে এই মামলার সঙ্গে জড়িত মহিলা আইনজীবীরা সকলের প্রকাশ্যে চলে আসছে, যার ফলে তাদেরকে ধর্ষণ এবং অ্যাসিড অ্যাটাকের মতো হুমকিরও সম্মুখীন হতে হচ্ছে। যদিও রাজ্যের আইনজীবীর এই আবেদনটি কোনোভাবেই ধোপে টেকেনি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এটা স্পষ্টতই জানিয়ে দেয় যে এই মামলাটি একটি জনস্বার্থ মামলা এবং তাই এক্ষেত্রে লাইভ টেলিকাস্ট বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এরপর আজ সিবিআই নিজেদের তদন্তের রিপোর্ট পেশ করে সুপ্রিম কোর্টে এবং সিবিআই তদন্তের রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট যথেষ্ট বিচলিত এবং উদ্বিগ্ন হয়ে রাজ্য সরকারের কাছে এটা জানতে চায় যে ডাক্তারদের প্রথম দিন থেকেই একটা দাবি ছিল, নো সেফটি নো ডিউটি। তো ডাক্তারদের সেফটিকে ইনশিওর করার জন্য রাজ্যের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এর উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানায় যে ডাক্তারদের জন্য বিশ্রাম কক্ষ এবং ডাক্তারদের জন্য শৌচাগারে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হবে এবং ডাক্তাররা যেখানে কাজ করে অর্থাৎ ডাক্তারদের কর্মক্ষেত্রে আরো বেশি পরিমাণে নিরাপত্তা বাড়ানোরও ব্যবস্থা করা হবে। আরজি করের মতো এত বড় একটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নাকি এতদিন পর্যন্ত মাত্র 37টি সিসিটিভি ক্যামেরা ছিল এবং এরপর নাকি সেই সিসিটিভির সংখ্যাকে বাড়িয়ে 415 করা হবে, অর্থাৎ সবই হবে। তাহলে এতদিন পর্যন্ত কি হয়েছে? এছাড়াও সিবিআই রিপোর্টে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পুনরায় নাকি নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এটা দেখার পর সুপ্রিম কোর্ট রীতিমতো রাজ্য সরকারকে প্রশ্ন করেছে যে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যেখানে নিজে একজন সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে সেখানে কি করে পুনরায় নিরাপত্তার ক্ষেত্রে অস্থায়ী কর্মীদেরকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এরকম অস্থায়ী কর্মীদেরকে নিরাপত্তায় কাজে লাগিয়ে রাজ্য সরকার নিজের দায়ভার ঝেড়ে ফেলার কোনো চেষ্টা করছে না তো। এছাড়াও আজ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি তিলোত্তমা খুনের ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিল তার একটি তালিকা সিবিআই কে জমা দিতে চেয়েছেন, যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়ে সম্পূর্ণ সহমত পোষণ করেছেন। এবং এরপর সুপ্রিম কোর্ট সিবিআই কে নির্দেশ দিয়েছে সিবিআই যেন নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে এবং এর পাশাপাশি সিবিআই এর দাখিল করা রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের কপালে এখন এই চিন্তারও ভাগ জমে গিয়েছে যে আদৌ সেদিন ময়নাতদন্ত সঠিকভাবে করা হয়েছিল কি হয়নি। সেদিন ঘটনাস্থলের সেমিনার হলের সিসিটিভি ফুটেজ নিয়েও কিন্তু আজ পুনরায় বিতর্ক শুরু হয় সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন যে সিবিআই হাতে তারা 7 থেকে 8 ঘন্টার প্রমাণ সংগ্রহের সিসিটিভি ফুটেজ তারা তুলে দিয়েছিল, কিন্তু সিবিআই এর পক্ষ থেকে জানানো হয় যে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন জট কিন্তু যথেষ্ট রয়েছে এবং কোনোভাবেই সম্পূর্ণ বিষয়টি স্পষ্টভাবে আমাদের সামনে উঠে আসছে না। অপরদিকে 16ই আগস্ট বা গতকাল রাত্রিবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু জুনিয়র ডাক্তারদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল এবং এই আলোচনা সভার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে যারা কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার এবং স্বাস্থ্য শিক্ষা আধিকারিক কৌস্তব নায়ককে পদ থেকে সরিয়ে দেবেন এবং তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই নাকি তাদেরকে পদ থেকে সরানো হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য সচিবকে তার নিজের পদেই বহাল রেখে দিয়েছে আমাদের রাজ্যের রাজ্য সরকার এবং বহু মানুষ এই সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু জুনিয়র ডাক্তারদের এই 38 দিনের আন্দোলনের একটি বড়সড় জয় হিসেবে দেখছেন।